বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে তৌফিক দিয়েছেন আজকে আপনাদের মাঝখানে এসে দুটো কথা বিদায় করে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে তাও আমাকে তারা জানায় নাই। যখন আমি কোর্টে গিয়ে মামলা করলাম, আমাদের পার্টিজান জুডিশিয়ারি আমরা যেটাকে বলি, যে পক্ষপাত দুষ্ট যে বিচার ব্যবস্থা আমাদের, সেই বিচার ব্যবস্থা আমাকে বলল আপনার তো কনফারেন্স শেষ হয়ে গেছে, যদি ভবিষ্যতে কোনোদিন আটকায় তখন আবার আসবেন। অর্থাৎ আমাকে বারবারই আটকাবে, তারপরে আমার কাজ শেষ হয়ে যাবে এবং তারপরে আমি বিচারকের কাছে যাবো, উনি বলবেন কাজ তো শেষ হয়ে গেছে, পরের বার আসবেন। আমার যে ফ্রিডম অফ মুভমেন্ট, যেটা আমার কনস্টিটিউশনাল রাইট, সেটা ভীষণভাবে ভায়োলেটেড হয়েছে। এবং এইবারও যখন আমি রওনা হলাম, আল্লাহ আল্লাহ করতেছি, আমি 3 ঘন্টা আগে যাওয়ার নিয়ম, আমি 4 ঘন্টা আগে এয়ারপোর্টে গেছি, ঠিকই তারা আমাকে ধরছে। আবারও তারা আমাকে 2.5 ঘন্টা একটা ঘরে আটকায় রাখছে, আমার পাসপোর্ট নিয়ে গেছে, টিকিট নিয়ে গেছে, আমার ডকুমেন্ট গুলো নিয়ে গেছে, এবং 2.5 ঘন্টা তারা আমাকে একা বসায় রাখছে, কোনো কথাও তারা আমাকে সেভাবে বলে নাই। এক একবার এসে এক এক কথা বলে, কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, বারবার একই প্রশ্ন বারবার। যাই হোক, আমি আবারও আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমি আজকে আপনাদের মাঝখানে আসতে পেরেছি। না হলে জানতে পারতাম না টেলিভিশনে বসে মনের কথা বললে যে এত ভাই তৈরি হয় যারা ভিতর থেকে আমার জন্য দোয়া করে। এবং আমি বিশ্বাস করি আপনাদের দোয়ার কারণে এত কথা বলবার পরেও আজকে আমি বেঁচে আছি, সুস্থ আছি, আপনাদের মাঝখানে আসতে পারছি এবং কথা বলতে পারছি। বাংলাদেশে বর্তমানে যে সমস্যাটা প্রকটভাবে দেখা দিছে, সেই সমস্যা বাংলাদেশে কোনোদিনও ছিল না, সেটা হলো জঙ্গি সমস্যা। এবং যখনই আপনারা খেয়াল করবেন, অতীতের দিকে যদি তাকান, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখনই এই ধরনের সমস্যা হয়। যখন 1971 সালে বর্তমান প্রধানমন্ত্রীর পিতা ক্ষমতায় ছিলেন, তখন 33,000 জাসদ কর্মীকে এইভাবে সন্ত্রাসী করে মারা হয়েছে। তারপরে যখন আবারও আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতায় আসলো 96-তে, 99 সালে উদীচীর সম্মেলনে প্রথম বোমা হামলা হলো বাংলাদেশের ইতিহাসে। 2001 সালে হলো রমনা বটমূলে, 2001 সাল তখন আওয়ামী লীগের সময়। অর্থাৎ আওয়ামী লীগ জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় এবং জঙ্গিবাদকে উত্থানে সাহায্য করে। কেন করে? কি ইন্টারেস্ট তাদের? তাদের ইন্টারেস্ট হলো এইটাই যে তারা বিশ্বকে দেখাতে চায় আমরা সেকুলার সরকার, আমাদেরকে থাকতে হবে। এরপরে যদি জামাত বিএনপি আসে তাহলে তারা তো ইসলামিস্ট, তারা আসলে এই ধরনের জঙ্গি আরো বেড়ে যাবে। এটা তারা বিশ্বকে বুঝাতে চায়। তারা বারবার বলেছে বাংলাদেশে জঙ্গি আছে, একবার নয়, 2 বার নয়, 1000 বার শেখ হাসিনা বলছে। সে মিথ্যাবাদী বলে আজকে সে অস্বীকার করে কথাগুলো, কিন্তু এটা রেকর্ডেড। এটা যে কোনো মিডিয়া আপনারা ঘাটবেন, এই সরকারের সময় সে বারবার বলেছে বাংলাদেশে জঙ্গি আছে। আপনাদের মনে করে থাবা বাবা নামের একজন ব্লগার যাকে হত্যা করা হয়েছিল এবং যে কি লিখতো সে তার ব্লগে, সেটা আমার দেশে ডিটেইল রিপোর্ট আসছে। আস্তাগফিরুল্লাহ, সেটা পড়া যায় না, বলা তো অনেক দূরের কথা। সেই লোককে যখন মারা হয় তখন বলা হয়েছিল যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, আপনাদের মনে পড়ে? এবং তার জানাজায়, তার তো জানাজা হওয়ার কথা না, আল্লাহ মাফ করুক, তার জানাজায় এই ভদ্রমহিলা উপস্থিত ছিলেন। তার মৃত্যুর খবর শুনে সাথে সাথে তিনি তার বাসায় দৌড়ায় যান এবং তিনি জঙ্গি আছে, জঙ্গি আছে, জঙ্গি আছে এই বলে 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 2013 সাল থেকে সত্যই বাংলাদেশে কঠিন ভাবে জঙ্গি হামলা শুরু হলো এবং 2015 থেকে 16 পর্যন্ত 60টি ঘটনা ঘটেছে। 60 একটা জঙ্গিকেও তারা হাতে নাতে ধরতে পারে নাই। 2টো ঘটনাতে আশেপাশে যারা ছিলেন তারা হাতে নাতে ধরে দিছে, তাদেরকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। আমি জানতে চাই কেন? তারা সোর্স অফ ইনফরমেশন ছিল, তাদের কাছ থেকে তথ্য জানা যেত এবং তথ্য জানা গেলে থলের বেড়াল বের হয়ে যেত। এই থলের বেড়াল যাতে বের না হয়ে যায়, কারণ অলরেডি ধরা পড়ে গেছে। এই যে হোলি আর্টিজানে 1 জুলাই যে ঘটনাটি ঘটলো, সেখানে যে 6 জন জঙ্গি ধরা পড়েছে, 5 জন মতান্তরে, তার একজন হচ্ছে আওয়ামী লীগ নেতার ছেলে। তাকে, সে তো ওখানেই মারা গেছে, কিন্তু ধরা পড়েছে সে আওয়ামী লীগ নেতার ছেলে। এই কারণে এই যারা ধরা পড়ছে হাতে নাতে, যে 2-1 জন ধরা পড়ছে, তাদেরকেও তারা ক্রস ফায়ারে দিয়ে মেরে ফেলবার ব্যবস্থা করেছে। এই সরকার বারবার বলেছিল যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। তওবা আস্তাগফিরুল্লাহ, কই আমার মাদ্রাসার কোনো ভাইকে তো ধরা পড়া যায় নাই। ধরা তো পড়েছে স্কলাস্টিকা, ধরা তো পড়েছে নর্থ সাউথ,
ছড়াতে পড়েছে মনাশ ইউনিভার্সিটি, ছড়াতে পড়েছে সব আপস্টার্ট ফ্যামিলির অতি আধুনিক উচ্চ শিক্ষায় শিক্ষিত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, এবং যেই সব পরিবারের সাথে ধর্মের কোনো তেমন সাযুজ্য নাই, সেই সব পরিবারের ছেলেরাই তো দেখা যাচ্ছে আজকাল জঙ্গি হচ্ছে। এর কারণ কি? এর কারণে সরকারকে বের করতে হবে। এই সব ঘটনা ঘটবার পরে প্রধানমন্ত্রী বলেছেন আমার কাছে সমস্ত তথ্য আছে, আমি পাই হিসাব দেব। আমি তাকে বিনীতভাবে বলতে চাই, তিনি প্রধানমন্ত্রী, তার কাছে তো তথ্য থাকবে আলহামদুলিল্লাহ, তাহলে সাগর রুনির হত্যাকারীকে উনি বলুক, ত্বকীর হত্যাকারীকে উনি বলুক, নারায়ণগঞ্জের 7 মার্ডারের হত্যাকারীকে উনি বলুক ইলিয়াস আলী কোথায়, উনি বলুক চৌধুরী আলম কোথায়, উনি বলুক পারভেজ কোথায়, উনি বলুক হিরু কোথায়, উনি বলুক, ওনার কাছে তো তথ্য আছে। এই বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 1500টি খুন হয়েছে। এটা আমার কথা না, এটা পুলিশ সদর দপ্তরের রিপোর্ট অনুযায়ী। রিপোর্টের সংখ্যাই 1500, আনরিপোর্টেড কত আল্লাহ তাআলা জানেন শুধু। এই 1500টা খুনের বিষয়ে নিশ্চয়ই তার কাছে তথ্য আছে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সেই তথ্য জানবার অধিকার রাখি, উনি সেই তথ্যগুলো প্রকাশ করুন। আমার এক ভাই আজকে প্রশ্ন তুলছিলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে, বা বিএনপি এবং ইসলামিস্ট যে পার্টিগুলো আছে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। আমি বিনীতভাবে বলতে চাই, বিএনপি এবং যেই ইসলামিস্ট পার্টিগুলো আছে তারা এক মায়ের দুই সন্তান, দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে কোনো দূরত্ব হতে পারে না। দুই ভাইয়ের মধ্যে কোনো মান অভিমান হতে পারে, মান অভিমান হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে যেটাকে আমরা দূরত্ব বলি, গ্যাপ বলি, ডিফারেন্স বলি, মতান্তর হতে পারে। আবারও আমরা ঐক্যমতে পৌঁছাবো, আমরা বসবো, আলাপ করব, ওনারা কি বলতে চান আমরা শুনবো, বিএনপি কি বলতে চায় ওনারা শুনবেন। দুই ভাই একত্রে বসলে কোনো বিষয় একমত হতে পারে না, এটা তো আমি বিশ্বাস করি না। কারণ আমাদের কমন গোল একটা, আমাদের কমন এজেন্ডা একটা, আমাদের কমন শত্রু একটা। আমাদের কমন শত্রু যেহেতু একটা, কমন এজেন্ডা যেহেতু একটা, কমন গোল যেহেতু একটা, আমাদের মধ্যে কোনো দূরত্ব হতে পারে না, মতান্তর হতে পারে, আমরা মতৈক্যে নিশ্চয়ই পৌঁছাবো। ভারতের বিষয়ে কথা আসছিল, ভারত আমাদের তিস্তার পানি দেয়নি। ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প করছে, যে প্রকল্পের কারণে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে। আজকে বলে গেলাম 10 বছর পরে বাংলাদেশ সেটা প্রত্যক্ষ করবে। একটি কথাও এইগুলো নিয়ে বাংলাদেশে হয় না। সো আনফরচুনেট। ভারতকে আমরা ট্রান্সশিপমেন্ট দিচ্ছি 192 টাকা দিচ্ছি, যেখানে কমিটি রেকমেন্ড করতেছে 1058 টাকায়, সেখানে আমরা 192 টাকা দিচ্ছি। আমরা দিয়েই ধন্য, আমরা দিয়েই কৃতার্থ, দিতে পারছি এই খুশিতেই আমরা অস্থির। আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলে আমার লজ্জা করে ভারতের কাছে ফি চাইতে, আর আমার লজ্জা করে, আমার কান্না আসে, আমি দুঃখিত হই, আমি রাগে অন্ধ হয়ে যাই তার এই ধরনের নির্লজ্জ উক্তিতে। ভারতের সাথে আমাদের বাণিজ্য বৈষম্য প্রতিদিন বাড়ছে, সেটা লাঘব করবার জন্য সরকারের কোনো উদ্যোগ নাই। আপনাদেরকে আরেকটা তথ্য দেই, বাংলাদেশে বিনা ভিসায় বৈধ কাগজপত্র ছাড়া 5 লক্ষ ভারতীয় কাজ করে, যারা কোনো ট্যাক্স দেয় না, এবং তারা যে কাজ করে সেটা আমার দেশের ভাইদেরকে দিয়ে সেই কাজ করানো যায়। কিন্তু ভারতকে খুশি করতে হবে, ভারতকে তুষ্ট করতে হবে, কারণ ভারত না থাকলে এই সরকারের মসনদ থাকবে না। এই সরকার টিকেই আছে ভারতের হাত ধরে। ভারত চলে যাবে, এই সরকার 1 সেকেন্ডের জন্য টিকতে পারবে না। এই সরকার খুব ভালো করে জানে সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, কারণ তারা জনগণের ভোটে আসে নাই। বাংলাদেশের 44টা নিবন্ধিত দল আছে। 2014 সালে যে হাস্যকর ইলেকশন হলো, সেই হাস্যকর ইলেকশনে 38টা দল সে ইলেকশন বর্জন করেছে। প্রথম এই সরকারের বৈধতা নিয়ে মাথা ব্যথা কার হয়েছিল? হাসিনার আগে মাথা ব্যথা হয়েছিল ভারতের। মনে পড়ে কিভাবে সুজাতা সিং দরজায় দরজায় দৌড়াইছে এই সরকারকে বৈধতা দেবার জন্য, এরশাদকে নিয়ে এসে কিভাবে নাটক করেছে। তাই ভারতের এত মাথা ব্যথা কেন? কারণ ভারত জানে হাসিনা থাকলে বাংলাদেশ তার অলিখিত দাস হয়ে যাবে, বাংলাদেশ তার ম্যাপের মধ্যে ঢুকবে না, তার থেকেও খারাপ অবস্থায় থাকবে। তার বৈধ অঙ্গরাজ্য হবে না, কিন্তু অবৈধ সঙ্গী হয়ে থাকবে।
এর থেকে লজ্জা, এর থেকে দুঃখের, এর থেকে কষ্টের বিষয় আর কি হতে পারে? ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো সাম্যের ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমি পালন করব, তোমার ধর্ম তুমি পালন করবে। ইসলাম তো জঙ্গিবাদের কথা বলে না, ইসলাম তো জঙ্গিবাদকে উৎসাহিত করে না, কোন মুসলমান তো জঙ্গিবাদ করতে পারে না। ইসলাম মানুষকে ন্যায় ইনক্লুসিভ ধর্ম। আপনি চাইলে হিন্দু হতে পারবেন না, হিন্দু হওয়া যায় না, হিন্দু হয়ে জন্মাতে হয়। কিন্তু আপনি চাইলে যে কোনো ধর্ম হন না কেন আপনি মুসলমান হতে পারবেন, কারণ মুসলমান বিশ্বাস করে সকল মানুষ সমান, সকলের সমান অধিকার। তারা কাঁধে কাঁধ মিলায় নামাজে দাঁড়ায়। আপনারা যখন নামাজে দাঁড়ান, আপনারা জানেন ভাইরা আমার, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা নামাজে দাঁড়াই। ঈদে আমরা বুকে বুক মিলিয়ে কুলাকুলি করি। এটা হলো ইসলাম, এটা হলো শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের কোনো জায়গা নাই। কিন্তু তাহলে বাংলাদেশে যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে কোনো দিন এ ধরনের ঘটনা ঘটে নাই। এটা ছিল সম্প্রীতির জায়গা, এটা ছিল শান্তির জায়গা। আমরা ধর্মভীরু, কিন্তু আমরা জঙ্গি নই। তাহলে এই ঘটনা কেন ঘটলো? এই ঘটনা ঘটলো যাতে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র করা যায়, এবং অস্থিতিশীল রাষ্ট্র করে বাংলাদেশের যে বাণিজ্য আছে সেই বাণিজ্যকে ভারত নিয়ে যেতে পারে। বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প আছে সেই শিল্পগুলোকে আস্তে আস্তে ভারত দখল করে নিয়ে যেতে পারে, যাতে বাংলাদেশের পর্যটন শিল্প ধ্বংস হয়ে যায়, ভারতেরটা বাড়তে থাকে। ভারতের একটা না দুটা না, বেশ কয়েকটা 10-15টা চ্যানেল, কিংবা হয়তো বা তারও বেশি, আমি দেখি না, আমি জানি না, হতে পারে তারও বেশি বাংলাদেশে চলে। জঘন্য সব চ্যানেল। বাংলাদেশের একটি চ্যানেলকে তারা দেখতে দেয় না। এই হলো ভারত। সুতরাং আমি একটা কথা বলি, আমরা কেউ যদি মনে করি আজকে আমি ঘরে থাকি আমি নিরাপদ, আমি নিরাপদ নই। আমি রাস্তায় নিরাপদ নই, আমি আমার কর্মক্ষেত্রে নিরাপদ নই। আমি কিছু লিখতে পারি না, বলতে পারি না, আস্তে আস্তে আমার চিন্তা করার শক্তিটাও কিন্তু কমে আসতেছে। সরকার চতুর্পাশে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে। আরেকটা তথ্য দিয়ে রাখি, $100 মিলিয়ন দিয়ে তারা ইউএস থেকে সার্ভিলেন্স মেশিন সফটওয়্যার নিয়ে আসছে। এই সফটওয়্যার দিয়ে তারা ফেসবুকে কে কি লিখে সেটার উপরে নজরদারি করে। আমাদের টেলিফোন ট্যাপিং তো আগে হতোই, রাজনীতিবিদদের টেলিফোন ট্যাপ করে, টেলিফোন রেকর্ড করে, সব সময় হয়, আমার সব টেলিফোন রেকর্ড হয়। এখন আমি ফেসবুকে কি লিখছি, আমি লেখার আগে সেটা সরকার জানে। কিন্তু মজাটা কোথায় জানেন? আপনি যদি ফেসবুকে শেখ হাসিনাকে নিয়ে কোনো খারাপ কমেন্ট করেন, কোনো সমালোচনা করেন, খারাপ কমেন্টেরও দরকার নাই, বৈধভাবে কোনো সভ্যভাবে ভদ্রভাবে ভদ্র ভাষায় কোনো সমালোচনা করেন, আপনি বাংলাদেশের যত প্রত্যন্ত অঞ্চলেই থাকেন না কেন আপনাকে ধরে আনা হয়, এবং তারপরে আপনার কি হবে সেটা আল্লাহ মালিক জানেন, আর কেউ না। কিন্তু আপনি যদি আল্লাহ সম্বন্ধে কোনো খারাপ কমেন্ট করেন, আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো খারাপ কমেন্ট করেন, তখন আপনাকে বলা হয় আপনি প্রগতিশীল, আপনি মুক্তমনা। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? এই বাংলাদেশের জন্য কি স্বাধীন হয়েছিলাম আমরা? না। আমরা এখন কলকাতার একটা পেটের মধ্যে ঢুকে যাওয়া, ভারতও না, ভারত তো অনেক বড়, আমরা এখন কলকাতার একটা পেটের মধ্যে ঢুকে যাওয়া ছোট্ট নেপাল বা ভুটানের মতন হয়ে যাচ্ছি। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। কেউ যদি, আমি আবারও বলছি, মনে করে নিরাপদ, কেউ নিরাপদ না। যেখানে আমার ধর্ম নিরাপদ না, যেখানে আমার সার্বভৌমত্ব নিরাপদ না, যেখানে আমার স্বাধীনতা নিরাপদ না, যেখানে আমার কৃষ্টি কালচার নিরাপদ না, কারণ ভারতীয় কালচার এখন মরণ ব্যাধির মতন ঢুকে গেছে আমার দেশের মধ্যে, সেখানে এই জীবন থাকা বা না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, আপনারা আওয়াজ তোলেন। কারণ ফেরাউন সরকারের বিরুদ্ধে, যেই সরকার জালিম সরকার, তার বিরুদ্ধে আওয়াজ তোলাটাই সবচেয়ে বড় জিহাদ। অন্তত আওয়াজটা আপনারা তুলুন। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাকে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য।